ঠাস করে আমার মোবাইলটা নিয়ে গেছে। পরে আমি কি করবো, আমি তো মোবাইল ছাড়া যাইতে পারবো না। পরে ওই মোবাইলটা ওরে আনতে গেছি গাড়ি থামাইয়া, ও আমার গাড়ির চাবি নিয়ে গেছে। গাড়ির চাবি নেওয়ার পরে মোবাইলও নিয়ে গেছে, গাড়ির চাবিও নিয়ে গেছে। ওরা 4-5 জন ছিল। তারপরে ওরা আমার মাইরা মনে করেন একবারে রাস্তায় শোয়াই রাখছিল গাড়ি। আমি যখন মনে করেন আপনার প্রায় 10 মিনিট পরে আমার জ্ঞান আইছে, তখন মনে করেন আমি উঠা দেখি আমার গাড়িও নেই, মোবাইলও নেই। এমনকি আমার ওই জায়গা থেকে বাসার লোকেশন হয়েছে প্রায় 45 কিলোমিটার দূরে। দেখবেন যে আপনার বেতন পাবেন 900 রিয়াল, কিন্তু 2000 রিয়াল স্যালারি, কোনো লাভ নেই। আবার মাঝে মাঝে গ্রামও খায়। গ্রামও খাওয়া লাগে। এই যে পুলিশে গ্রাম আদায় প্রতি মাসে মনে করেন আপনার 400-500 রিয়াল গ্রাম আদায়। তো আপনি কয় টাকা ইনকাম করবেন, কয় টাকা আপনি বাড়িতে পাঠাবেন? নিজে খাইয়াই তো থাকা যায় না। ঠিক আছে, ওরা তখন তো আমি বুঝতাম না যে আগে টাকা নিতে হয়, তারপরে খাবার দিতে হয়। কিন্তু ওরা কি করতো, আমি তো নতুন মানুষ, ওরা খাবার নিয়ে গেছে, নিয়ে গেট আটকে দিছে। কিন্তু 200 রিয়ালের খাবার আমার কাছে টাকা দেয়নি। ফোন দিলে আর ফোন ধরতো না। সৌদিরা ফোন ধরতো না, ফোন ওরা খাবার নিয়ে চলে যেত। পরে ওই যে আমার সারা 2-3 দিনের কামাই ওইগুলো সব ওই এর পাশে চলে যেত। সৌদি আরব কতদিন হয়েছে আসছেন? এই 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। ইয়েস। তাহলে তো আপনি অনেক পুরাতন। হ্যাঁ, পুরাতনই। তো সৌদি আরব কিরকম লাগতেছে? ফার্স্ট টাইমে ভালো লাগে নাই, কিন্তু এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। শুরুটা ভালো ছিল না, কিন্তু পরে ভালো হয়েছে। পরে ভালো হয়েছে। হ্যাঁ। বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে ঘোরাফেরা করতাম, কোনো কাজ করতাম না, কিন্তু এই জায়গায় ফার্স্ট টাইম। না, বাংলাদেশে যদি কাজ কাম করতাম তাহলে সৌদি আরবে আসা লাগতো না। ফার্স্ট টাইমে ভাবছিলাম যে এটাই সফলতা হবে, কিন্তু আসার পরে বুঝতেছি যে বাংলাদেশই ভালো ছিলাম। বাংলাদেশে ভালো ছিলেন, Yes. কিন্তু গুরুত্বটা বুঝেন নাই, কাজ করেন নাই। গুরুত্বটা বুঝি নাই। Yes. তো এই যে 2 বছর যাবত সৌদি আরবে আছেন, তো আপনার কাছে সৌদি আরবটা তো ভালোই লাগতেছে মোটামুটি এখন আর কি। শুরুটা অনেক কষ্ট ছিল, তো শুরুর গল্পটা যদি একটু বলতেন আমাদের। ভাই, প্রথমে যখন আসছি আমি ফুড ডেলিভারির কাজে, তখন তো ভাষা বুঝি নাই। আচ্ছা। দ্বিতীয়ত হয়েছে রোড গার্ড এবং এই যে লোকেশন আছে, এদেশে যে লোকেশনে চলাফেরা করে, এটা কিন্তু আমরা জানতাম না বাংলাদেশে থাকতে। আর ওইরকম আপনার লোকেশনে চলেও নাই। তো এই জায়গায় আসা পরে আপনার প্রথমে মনে করেন একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ওই সময় তো লোকেশনটা বুঝি নাই, যাওয়া লাগে এক রাস্তা দিয়ে, গেছি আর এক রাস্তা দিয়ে। ঠিক আছে, বাংলাদেশে তো সব এক রাস্তায়। সব এক রাস্তায়। আপনার একটু যদি ভুল করি, আপনার 500 মিটারের রাস্তা 5 কিলো ঘোরা লাগে। এটাও ঠিক। হ্যাঁ। ঠিক আছে, তো আপনার এইভাবে করতে 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 আবার যখন আমরা তলব মারতাম, তখন মনে করেন ভাষা বুঝতাম না, নতুন মাতাম অবস্থায়। খুঁজা পাইতাম না। আচ্ছা। ঠিক আছে, আবার এই জায়গায় তো বড় শপিং মল, আপনার গাড়ি রাখা লাগতো এক জায়গায়, আপনার যাওয়া লাগতো আরেক জায়গায়। আরেক জায়গায়। প্রায় ভিতরে যাইও 2 কিলোমিটার হাইটা পরে মাতাম খুঁজা বাইর করা লাগবে, তো অনেক কষ্ট হইতো। আবার আপনার যখন আমরা সৌদির বাড়ির সামনে যাইতাম, হাঙ্গার স্টেশনে ফার্স্টে কাজ করছিলাম। তা হইছে আপনার যখন আমার ক্যাশ অর্ডারটা দিত, তখন মনে করেন আমি সৌদির বাসায় নিয়ে আগেই খাবারটা দিয়ে দিতাম। ঠিক আছে, ওরা তখন তো আমি বুঝতাম না যে আগে টাকা নিতে হয়, তারপরে খাবার দিতে হয়। কিন্তু ওরা কি করতো, আমি তো নতুন মানুষ, ওরা খাবার নিয়ে গেছে, নিয়ে গেট আটকে দিছে। কিন্তু 200 রিয়ালের খাবার আমার কাছে টাকা দেয়নি। ফোন দিলে আর ফোন ধরতো না। সৌদিরা ফোন ধরতো না, ফোন ওরা খাবার নিয়ে চলে যেত। পরে ওই যে আমার সারা 2-3 দিনের কামাই ওইগুলো সব ওই এর পাশে চলে যেত। ওই কোম্পানি নিয়ে যেত। ওইটা বলতো যে ওইটা তো আমার সমস্যা না, সমস্যা তোর, তুই দিতে পারস নাই, তুই টাকা আনতে পারস নাই। তো ভাই এইভাবে অনেক টাকা মানে লস গেছে নতুন অবস্থায়। আবার আপনার অনেক সময় দেখা যাইতো আপনার মাতামে গেলে লেট হইতো, কাস্টমার খাবার নিত না, ওইটাও আবার আমার দেওয়া লাগতো। আপনার জরিমানা দেওয়া লাগতো। খাবার নষ্ট হয়ে যেত, খাবার নষ্ট হয়ে গেলে জরিমানা দেওয়া লাগতো, কাস্টমার না নিলে জরিমানা দেওয়া লাগতো। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়েছে ভাই নতুন অবস্থায়। তো এই যে আপনি তো বাইরে ঘোরাফেরা করছেন, তো কোনোদিন এই যে অনেকেই বলে যে সৌদিরা নাকি মানে সৌদিরা না, এটা মানে অনেকেই বলে আপনার মোবাইল নেওয়া জায়গা, টাকা পয়সা নেওয়া জায়গা, এদেশে তো অনেক ধরনের লোকই থাকে। তো আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ ভাই, এরকম ঘটছে। আপনার এই সৌদি আরবে আপনার রিয়াদে যে আপনার বাতা মার্কেট আছে, ওই জায়গায় খাবার দিতে গেছিলাম। তো ওই জায়গায় হয়েছে আপনার কালা সৌদিয়ান আছে একটা, কালা সৌদিয়ানের ওই জায়গায় খাবার দিতে গেছি। তো ওরা কি করছে, আমি আপনার খাবার দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, সরল সোজা একবার মেইন রোড দিয়ে যাইতেছি, ওরা আমারে দাঁড়া করাইছে ইশারা দিয়ে। দাঁড়া করানোর পরে আমি দাঁড়াইছি, ঠাস করে আমার মোবাইলটা নিয়ে গেছে। পরে আমি কি করবো, আমি তো মোবাইল ছাড়া যাইতে পারবো না। পরে ওই মোবাইলটা ওরে আনতে গেছি গাড়ি থামাইয়া, ও আমার গাড়ির চাবি নিয়ে গেছে। গাড়ির চাবি নেওয়ার পরে
মোবাইলও নিয়ে গেছে, গাড়ির চাবিও নিয়ে গেছে। ওরা 4-5 জন ছিল। তারপরে ওরা আমার মাইরা মনে করেন একবারে রাস্তায় শোয়াই রাখছিল গাড়ি। আমি যখন মনে করেন আপনার প্রায় 10 মিনিট পরে আমার জ্ঞান আইছে, তখন মনে করেন আমি উঠা দেখি আমার গাড়িও নেই, মোবাইলও নেই। এমনকি আমার ওই জায়গা থেকে বাসার লোকেশন হয়েছে প্রায় 45 কিলোমিটার দূরে। আমি যে বাসায় যাব বা কারোর সাথে যে যোগাযোগ করব, এরকম আমার কোনো অপশন নাই। আমি কি করব, কার কাছে কি বলবো? পরে ওই জায়গায় আমি মনে করেন অনেক সময় বসে চিন্তা ভাবনা করলাম, কান্নাকাটি করলাম। আমার এইগুলো অনেকগুলো মনে করেন আপনার কি হয়ে গেছিল, মানে মারছিল আর কি। মারছিল যে হ্যাঁ, হ্যাঁ। ঘুষি টুসি মারছিল। অনেক করছে। পরে যে কোনো মানে কারো সাহায্য নিছে, আপনার ওই জায়গায় বাঙালি ছিল। আচ্ছা, পরে আস্তে আস্তে ওদের সাহায্য নিছে যে ভাই কেমনে কি করা যায়, বা মানে- লোকেশনটা তো একটু ওই সময় একটু বুঝি আর কি, মানে ওইটা মাঝখান দিয়ে আর কি আচ্ছা। একটু বুঝি। তখন ওই ম্যাপ দেখে পরে আমি বাসায় সবাই জানাইছি। পরে জানানোর পরে এই জায়গায় এমন একটা জিনিস ভাই, বিশ্বাস করবেন না, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু সৌদিয়ান ওরা এমন একটা জাত, কালা জাত, পুলিশও ওদের রিয়াকশন নিতে পারে না। ওদেরকে ভয় পায়। ওরা বলছে, ওদের সাথে কমপ্লেন করছি, ওরা বলছে যে তোমরা ওই জায়গায় কেন গেছো, ওরা কোনো রিয়াকশন নিতে পারতেছে না। পরে আমার বাইকও গেছে, মোবাইলও গেছে, সবকিছু নিয়ে গেছে গা। তো পরে ওইটা আমার থেকে আবার কোম্পানি কাইটেও নিছে। আমার সব দিকে আবার নতুন করে দিছে কোম্পানি কোম্পানি কাইটে নিয়ে গেছে। একটা গাড়ির দাম কত তা তো জানেনই ভাই, তা তো অবশ্যই। সবকিছু কাইটে নিছে আমার কাছ থেকে। ওই জায়গায় যখন আপনাকে মারতেছিল তখন ওইখানে কি আশেপাশে কোনো লোক ছিল না? লোক ছিল, কিন্তু ভাই বিদেশের বাড়ি জানেনই তো, মানে যে যার মতো চলে যাইতেছে। আগে আসে নাই? আগে কেউ আসেনি। আপনার গাড়ি নিয়ে যাইতেছে, রোড দিয়ে যাইতেছে, দেখতেছে, কেউ কারো ধরে না। মানে আপনার মারতাছে একটা মানুষে, তারপরেও কেউ কাছে আসে নাই? কেউ কাছে আসেনি। ওই যাদের সাথে মানে যাদের থেকে হেল্প নিছি আমি, আচ্ছা। ওরা পরে আসছে, ওরা দেখেও আসে নাই, কারণ জানে ওরা ভালো না, মানে ওইখানে গেলে ওর বিপদ হইতে ওদের পারে। বিপদ হইতে পারে। এজন্য পুলিশ নিয়ে গেছে ওই জায়গায়। তাও ওরা বলতেছে যে এই জায়গায় বেশিক্ষণ থাকেন না, এই জায়গা থেকে চলে যান। তা আপনার মনে করেন কতটা রিস্ক নিয়ে এই ফুড ডেলিভারির কাজ করা লাগে। তো এই যে বর্তমানে তো অনেকেই ফুড ডেলিভারি করতেছে বা আসতে চাইতেছে সৌদি আরবে, তো এই কাজে আসাটা কি আপনার মনে হয় ভালো হবে? না না, অবশ্যই এই কাজে আসার ভালো হবে না। কারণ আপনার অন্য কাজে আসুক, যেমন মাদ্রাসার কাজে, ক্লিনারের কাজে, তারপরে আপনার এই যে যদি কোনো অভিজ্ঞতা রাজমিস্ত্রির থাকে। কাজে, রঙের কাজে যদি কোনো অভিজ্ঞতা থাকে, তো এই সব কাজে আসা ভালো। কারণ নিজেরে সেফ রাখা যাইব। আর আপনার এই সব কাজে হয়েছে রিস্ক। আপনার পিছন থেকে আইসা শুধু আপনার কোনো সমস্যা নাই, তারপর আপনার পিছন থেকে আইসা লাগাই দিবে, লাগাই আপনার মাইরে ফেলাইবে। আপনার মনে করেন 1 মিনিটেরও কোনো নাই, ভরসা নাই যে আপনি বাইচা থাকবেন এই কাজে। এই কাজের। তো আপনার কথা শুনে আসলে খুব খারাপ লাগলো, এরকম যে হয় কোনোদিন আমি জানতাম না। তো আপনার বাড়িটা কোন জেলা বাংলাদেশের? আমাদের বাড়ি বরিশাল, বরিশাল পটুয়াখালী। পটুয়াখালী। এখানে আগে রিয়াদে ছিলেন, এখন দাম্মামে? হ্যাঁ, আগে রিয়াদে ছিলাম, এখন আপনার এই 2 মাস হইলো আর কি দাম্মামে আসছি। এখন আপনারা যারা দেখতেছে বাংলাদেশ অথবা সৌদি আরব থেকে, তো আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো যে ভাই আপনারা আসেন, বিদেশে এসে টাকা ইনকাম করেন, কিন্তু ফুড ডেলিভারির কাজে আইসেন না। কারণ এই কাজটা অনেক রিস্কের। আর যারা আইসা পড়ছেন তারা করেন, কারণ অনেক ঋণ টিন করে আসছেন সৌদি আরবে, ধৈর্য ধরে করেন, করার পরে আপনারা চলে যান। কিন্তু আপনারা যারা নূতন আসতেছেন তারা ভাই এই ফুড ডেলিভারির কাজে আসেন না, অন্য কাজে আসেন। কারেন্টের কাজে আসেন, রঙের কাজে আসেন, মাদ্রাসার কাজে আসেন, ক্লিনারের কাজে আসেন, এগুলো আসেন, কিন্তু আপনারা ফুড ডেলিভারির কাজে আসেন না। কারণ এই জায়গায় আপনার যদি 2000 রিয়াল স্যালারি হয়, আপনি পাইবেন যে আর 900 রিয়াল, 800 রিয়াল। কারণ আপনি এটাই কোনো স্যালারি দেখবেন বেশি, কিন্তু আপনি পাইবেন না। এই স্যালারি কই যাব? এই স্যালারি আপনার কাটবো, দেখবো যে হাঙ্গার স্টেশনে এই কটা তলব মারছো, তোমার টার্গেট ফিল আপ হয় নাই, তোমার এই জায়গা দিয়ে স্যালারি কাটবো, আবার অ্যাডজাস্টমেন্ট দিব একটা, ওই টাকার থেকে নিয়ে যাইবো গা। পরে সবকিছু মিলাইয়া দেখবেন যে আপনার বেতন পাবেন 900 রিয়াল, কিন্তু 2000 রিয়াল স্যালারি, কোনোই লাভ নেই। আবার মাঝে মাঝে গ্রামাও খায়। গ্রামাও খাওয়া লাগে। এই যে পুলিশে গ্রামা দেয় প্রতি মাসে, মনে করেন আপনার 400-500 রিয়াল গ্রামা দেয়। তো আপনি কয় টাকা ইনকাম করবেন, কয় টাকা আপনি বাড়িতে পাঠাবেন? নিজে খাইয়াই তো থাকা যায় না এই অবস্থায় এই অবস্থায়। তো আমি মনে করি আপনি রঙের কাজে, অন্য কাজে আসবেন, ওই জায়গায় কোনো রিস্ক সুবিধা নাই, আছে। সুবিধা 2 টাকা কম হইলেও ভালো থাকতে পারবেন, ভালো খাইতে পারবেন, অনেকদিন কাজ করতে পারবেন। তো বরিশালের ভাইয়ের মুখ থেকে অনেক কথা শুনাইলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এই ভাই যেগুলা বলছে, যারা বাস্তবে আপনারা এরকম সম্মুখীন হয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মন্তব্য। আর যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চাইতেছেন, উনি কয়েকটা কাজের কথা তো বইলাই দিছে। তো আমি আর নতুন করে কিছু বলতে চাই না, ভিডিওটা অনেক লং হয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।